হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। এনিটাইম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিনাত মাইশা তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। আমি এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের বোর্ড প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো। বন্ধুরা, আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান চট্টগ্রাম বোর্ড 2024-এ আসা আর্থিক বিবরণী অধ্যায়ের 1 নং অঙ্কটি। তো আমি 1 নং অঙ্কটি এখানে বোর্ডে তুলে নিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা খাতায় তুলে নিতে পারো। এছাড়া বই খুলে বইটা সামনে রাখতে পারো। দেখো, হিসাবের নাম দেওয়া আছে, ডেবিট আর ক্রেডিট টাকা দেওয়া আছে। হিসাবের নামে দেওয়া আছে ক্রয় 1,06,000, বিক্রয় ক্রেডিট পাশেরটা 1,58,500 টাকা, আসবাবপত্র 1,70,000 টাকা, হাতে নগদ 1,30,000 টাকা, 10% ঋণ 1 লক্ষ টাকা, দেনাদার 40,000 টাকা, মজুরি 20,500 টাকা, ভাড়া 10 মাস, ভাড়া দেওয়া আছে 10 মাস 25,000 টাকা, কমিশন দেওয়া আছে 3,000 টাকা, উত্তোলন দেওয়া আছে ডেবিট পাশেরটা 10,000, মূলধন ক্রেডিট পাশেরটা 2 লক্ষ। এগুলো যদি যোগ করে 5 লক্ষের কাছে 500 আসে। মানে এটা হচ্ছে নির্মল এন্টারপ্রাইজের একটা রেওয়া বিল। তো অন্যান্য তথ্য মানে হচ্ছে যেগুলো অ্যাডজাস্টমেন্ট আমরা করিনি। মনে রাখবে, অন্যান্য তথ্যের কাজ হয় 2 বার, রেওয়া মিলের এন্ট্রি গুলো কাজ হয় 1 বার। অন্যান্য তথ্য প্রথমে একে বলা হচ্ছে সমাপনী মজুদের ক্রয় মূল্য 25,000 টাকা, বাজার মূল্য 20,000 টাকা। বন্ধুরা খেয়াল করো, এখানে একটা বেশি দেওয়া আছে, একটা কম দিয়ে আছে। রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা সমাপনী মজুদ যেটা কম সেটাকেই ধরি। এখানে ক্রয় মূল্য বাজার মূল্য ফ্যাক্ট করে না। 2 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে দেনাদারে 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন সঞ্চিতি। তো বন্ধুরা, যারা কুরিনের ব্যাপারটি এখনো ক্লিয়ার করেনি, আমার চ্যানেলে কিন্তু শর্টস দেওয়া আছে। আমি কিন্তু খুবই ইজিলি ট্রিকি ভাবে কুরিন সঞ্চিতির যে একটা সমস্যা আমাদের ক্রিয়েট হয়, এটা কিন্তু আমি অনেক ইজিলি বুঝিয়ে দিয়েছি, একদম পানির মতো সহজ করে দিয়েছি। তোমরা চাইলে এখনই দেখে আসতে পারো। 3 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। ওকে, এগুলো আমাদের সমন্বয়, যেগুলা কাজগুলো আমরা এগুলোর সাথে অ্যাডজাস্ট করে করব। প্রশ্ন আমাদেরকে কি বলা হচ্ছে দেখো, কত আমাদেরকে বলা হচ্ছে নির্মল এন্টারপ্রাইজের মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খতে আমাদেরকে বলা হচ্ছে নির্মল এন্টারপ্রাইজের মোট মুনাফা 80,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গতে আমাদেরকে বলা হচ্ছে নিট মুনাফা 34,100 টাকা ধরে নির্মল এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো চলো বন্ধুরা, এগুলো আমরা ধাপে ধাপে সহজভাবে সলভ করে আসি। আমরা কিন্তু এখন মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণগুলো নির্ণয় করব। প্রত্যক্ষ ব্যয় কোনগুলো আমরা একটু জানি। প্রত্যক্ষ ব্যয় হচ্ছে আমার কাঁচামালের সাথে, মানে একটা ধরো প্রতিষ্ঠান, তার কাঁচামাল লাগে উৎপাদন করার জন্য। এই যে কাঁচামালের সাথে যাবতীয় যে সকল ধরনের ব্যয়গুলো ইনক্লুড থাকে, যেমন পরিবহন, তারপর শুল্ক, তারপর জাহাজ ভাড়া, ক্রয় তো অবশ্যই থাকবে। তো একটা মাল ক্রয়ের সময় থেকে প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যে খরচগুলো সংঘটিত হয় সেগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। তাহলে দেখো, প্রথমেই আমাদের চোখ বন্ধ করে আসবে ক্রয়, ঠিক আছে, দেওয়া আছে 1,06,000 টাকা। এরপর বন্ধুরা খেয়াল করো, আমাদেরকে দেওয়া আছে মজুরি, ঠিক আছে। মজুরি মানে শ্রমিক, একজন শ্রমিক যে টাকাটা পায় সেটা হচ্ছে মজুরি। অবশ্যই মজুরি একটা প্রত্যক্ষ ব্যয়। 20,500 টাকা। এখন আমরা এই দুটো যোগ করব। দেখো, 1,26,500 টাকা। তবে বন্ধুরা, এখানে আমাদেরকে একের সমাপনী মজুদ বলছে, সমাপনী মজুদ গুলো এখানে ইনক্লুড থাকে, ঠিক আছে। তাইলে এখান থেকে আমাদের বাদ দিতে হবে, ঠিক আছে। তাইলে সমাপনী মজুদ কত হাজার টাকা ধরবো? 20,000 টাকা। 25,000 টাকা ধরবো না। বন্ধুরা দেখো, আমরা যদি 1,26,500 থেকে 20,000 টাকা বাদ দিই, আমাদের আছে 1,06,500 টাকা। তো বন্ধুরা, এখন আমরা সমাধান করব একের খতে আমাদেরকে বলা হচ্ছে যে নিট মুনাফা বা নিট ক্ষতি বের করতে মোট মুনাফা 80,000 টাকা ধরে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা যখন মোট মুনাফা থেকে বাদ দিই, যেহেতু মোট মুনাফা আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে, আমাদের এক্সট্রা করে বের করতে হবে না। এই মোট মুনাফা থেকে যখন আমরা বাদ দিই পরিচালন ব্যয়, আমাদের বের হবে পরিচালন মুনাফা।
এরপরে আমরা যদি তার সাথে অন্যান্য আয় যোগ করি এবং অন্যান্য ব্যয় বাদ দেই, তাহলে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে নিট মুনাফা বা নিট ক্ষতি। এই অঙ্কের ক্ষেত্রে আমি এখনো জানি না যে নিট মুনাফা আসবে নাকি নিট ক্ষতি আসবে, তাই আমি অলরেডি এমনি নিট লিখে রেখেছি। দেখো ভাড়া, ঠিক আছে, ভাড়া যেটা দেওয়া আছে 10 মাস, যেহেতু এখানে দেখো আমাদের অঙ্কটা হচ্ছে 12 মাসের, তাহলে 2 মাস আরো এক্সট্রা আমরা কি করিনি, দিইনি। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি বকেয়া বুঝাচ্ছে না? তাহলে সকল ধরনের বকেয়া আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। দেখো বন্ধুরা, আমরা কিভাবে বকেয়াটা বের করব, যেহেতু 10 মাস, 10 মাসের টাকাটা কত, 25,000 টাকা, তাহলে আমরা 10 মাসেরটা ভাগ করি, তাহলে আমাদের 1 মাস বের হবে, তাহলে আমাদের আরো কয় মাসের লাগবে, 2 মাসের লাগবে, 30,000। কিন্তু রেওয়া মেলার কোনো ধরনের কি দেওয়া নাই, পরিচালন ব্যয় দেওয়া নাই, তাহলে অন্যান্য তথ্যে চলে আসে। আমাদেরকে বলা হচ্ছে 2 নম্বরে দেখো দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ আদায়যোগ্য না হলে আমরা লিখি এটাকে নতুন কুড়িন, যেটা রেওয়া মেলে না সমন্বয়ে দেওয়া থাকে সেটাকে আমরা লিখি নতুন কুড়িন। যারা যারা আমার কুড়িনের ভিডিও দেখে ফেলেছে আশা করি তাদের কোনো ধরনের সমস্যা নাই, তাহলে যারা এখনো দেখোনি আমার চ্যানেলটিতে গিয়ে শর্টসে দেখে আসতে পারো। এছাড়া বন্ধুরা মাঝখানে একটা কথা বলি যে এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিকজ আমি অনেকগুলো ভিডিও আপলোড করব তোমাদের জন্য। সামনে আরো অনেক ধরনের অঙ্ক নিয়ে আসছি, যে সামনে বোর্ড পরীক্ষা আছে, অবশ্যই অবশ্যই কাজে লাগবে ইনশাল্লাহ। এছাড়া তোমরা যদি সাজেশন চাও হিসাব বিজ্ঞানের উপর, আমি কিন্তু দিয়ে দিতে পারি ইনশাল্লাহ। আমি যে সাজেশনটা দিব সেটা থেকে আসবে আশা করব। তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, নাহলে আমার যখন আমি ভিডিও পাবো তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটা পাবা না, তোমরা কিন্তু হারিয়ে যাবে। তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তাহলে দেখো আমরা এখানে লিখবো নতুন করি, দেওয়া আছে 2,000 টাকা। এখন নতুন কুড়িন সঞ্চিতি লিখে সন্দেহজনক অনাদায়ী পাওনা, তোমরা কুড়িন সঞ্চিতি লিখলেও সমস্যা নেই, যেহেতু প্রশ্নে বলা আছে কুড়িন সঞ্চিতি। দেনাদার দেওয়া আছে 40,000 টাকা, তোমরা এটা রাফ করে দেখাতে পারো। তাহলে 2,000 টাকা এখান থেকে আদায়যোগ্য না, তাহলে আমরা 2,000 টাকা মাইনাস করবো, আমাদের আসবে কত, 38,000 টাকা। এই 38,000-এর উপর আমরা 5% কি করবো, কুড়িন সঞ্চিতি দিব, তাহলে ইন্টু 5%, 1,900, 1,900। নতুন কুড়িন সঞ্চিতির পরিমাণ হচ্ছে 1,900, এই দুইটা আমরা যোগ করব 3,900। দেখো আমাদের আরেকটা দেওয়া আছে আসবাবপত্রের উপর 10% অবচয়। আসবাবপত্রের অবচয় হচ্ছে আমাদের জন্য পরিচালন ব্যয়। আসবাবপত্র দেওয়া আছে 1,70,000, এটা 10% হবে 17,000, 17,000 যোগ করলে আসে 50,900। এখন আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিব, বাদ দিলে আসবে আমাদের 29,100। এখন দেখো বন্ধুরা, অন্যান্য আয়গুলো আমরা খুঁজে বের করি। রাজস্ব আয় ছাড়া সব ধরনের অন্যান্য আয়গুলো হচ্ছে অন্যান্য আয়, যেমন কমিশন, এখানে যে কমিশন যেটা ক্রেডিট পাশে দেওয়া আছে সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন। হ্যাঁ, 1,000 টাকা, আমাদের এখানে আসবে 32,100। অন্যান্য ব্যয়গুলো খুঁজে বের করো। অন্যান্য ব্যয় শুধু একটাই দেওয়া আছে 10%, এখানে কিন্তু বলা থাকবে না, তোমরা যখনই পার্সেন্টেজ দেখবা তখনই কিন্তু তোমরা এটা ক্যালকুলেশনের জন্য করে রাখবা। তোমরা চাইলে খাতার এক পাশে লিখে রাখতে পারো যে 10% ঋণ, অর্থাৎ এই কাজটা কিন্তু তোমার থেকে নিচ থেকে করতে হবে, ঠিক আছে, এটা কিন্তু বলে দেওয়া থাকবে না। আমরা এখানে লিখবো ঋণের সুদ 40, এটাও কিন্তু একটা সমন্বয়, ঠিক আছে, যেটা সমন্বয়ে বলা থাকে না। তাহলে 1,00,000 টাকার 10% কত, 10,000। এটা মাইনাস করবো 22,100, আমাদের নিট মুনাফা। তাহলে আমাদের উত্তর কত, 22,100 টাকা। আমি এখানে একটু বড় করে লিখে দিয়েছি। করবো একের গ। একের গটা আমাদেরকে বলা হচ্ছে যে একটা আর্থিক অবস্থা বিবরণী নির্ণয় করার জন্য, আর ওইখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট দেওয়া ছিল নিট মুনাফাকে 34,100 টাকা ধরার জন্য। ওটা আমাদের মালিকানা সত্ত্বে লাগবে, আর বাকি কিছুতে লাগবে না। তো আর্থিক অবস্থা বিবরণীতে আমাদের যেটা প্রমাণ করতে হয় সেটা হচ্ছে A = L + OE, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদের যে টোটাল পরিমাণটা সেটা দায় আর মালিকানার সাথে যোগ করে, অর্থাৎ তাদের সমষ্টি সমান।
দেখো আমাদের সম্পদের মধ্যে ক্যাটাগরি কিন্তু 4 ধরনের, একটা হচ্ছে স্থায়ী সম্পদ, একটা হচ্ছে বিনিয়োগকে আমরা কিন্তু সম্পদ হিসেবে ধরি, একটা হচ্ছে চলতি সম্পদ, লাস্ট অফ অল হচ্ছে অলিক সম্পদ। এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা শুধু দুইটাই সম্পদ পেয়ে যাব, সেটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ, একটা হচ্ছে চলতি সম্পদ। মালিকানা সত্ত্ব নির্ণয় করব। দায় আবার দুই ধরনের, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, একটা হচ্ছে চলতি দায়। চলো আমরা এখন দেখি স্থায়ী সম্পদের মধ্যে কি বসবে। স্থায়ী সম্পদ আমাদেরকে শুধু একটা মাত্র দেওয়া আছে, সেটা হচ্ছে আসবাবপত্র। 1,70,000 দেওয়া আছে। আর আমরা আসবাবপত্র থেকে কি বাদ দিই? পুঞ্জীভূত অবচয়, অবচয় বাদ দিই, তাহলে এটাকে আমরা পুঞ্জীভূত অবচয় নামে বাদ দিব। 17,000 বাদ দিই, 1,53,000। এরপর আমরা চলতি সম্পদ গুলা বের করি। হাতে নগদ, হাতে নগদটা চলতি সম্পদ। এরপর হচ্ছে দেনাদার। দেনাদারের ক্ষেত্রে আমরা দুইটা সমন্বয় পাইছিলাম, সমন্বয়ের কাজ দুইবার হয়ে বলছি না, একটা হচ্ছে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে হয়েছে, একটা হচ্ছে চলতি সম্পদের ঘরে হবে। তাহলে আমরা এখান থেকে বাদ দিব নতুন করি, মাইনাস আবার বাদ দিব নতুন করি সঞ্চিতি। দেনাদার দেওয়া হচ্ছে 40,000, নতুন করি দেওয়া হচ্ছে 2,000, 36,100। এখন আরেকটা আছে, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, 20,000। তাহলে আমরা চলতি সম্পদ গুলা, আমাদের আর চলতি সম্পদ নেই, তাহলে আমরা এগুলো যোগ করে বসাই দিব। 1,86,100। এখন আমাদের সম্পদ আর কোনো কাজ নেই, তাহলে আমরা এটা টোটাল বসাই দিব। 1,53,000 এর সাথে 1,86,100 যোগ করলে আসে 3,39,100। হচ্ছে আমাদের সম্পদ পাশ। অর্থাৎ আমরা এর পাশটা কিন্তু পেয়ে গেছি। এখন আমার এল প্লাস ওই করতে হবে। ফার্স্টে মালিকানা সত্ত্বের মধ্যে সবার আগে আসবে মূলধন, এরপর সাথে সাথে আমাদের নিট মুনাফা যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা বসাই দিতে হবে। ক্ষতি হইলে মাইনাস করব, মুনাফা হইলে যোগ করব। 34,100 লিখে দিতে হবে যে খ হতে, সরি, লিখে দিতে হবে যে প্রশ্নে প্রদত্ত। আমরা যোগ করব 2,34,100। আমরা এখানে মাইনাস করব উত্তোলন, আমরা বাদ দেই 2,24,100। এখন আমরা দায়ের পাশটা বের করব। দীর্ঘমেয়াদী দায় সবার আগে লিখবো, 10% ঋণ, 1 লক্ষ। চলতি দায় হচ্ছে কি কি? একটা হচ্ছে আমাদের বকেয়া ভাড়া, সকল ধরনের বকেয়া ব্যয় আমাদের জন্য চলতি দায়। আমরা পেয়েছিলাম 5,000। এরপর দেখো বন্ধুরা, 10% যে ঋণ, হ্যাঁ, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ বকেয়া। এখানে আমাদেরকে এক্সট্রা করে আবার ঋণের সুদ দেয় না, তাহলে আমরা মাইনাস প্লাস করে করতে পারতাম। এখন আমাদেরকে টোটাল 10% ঋণ দেওয়া আছে, দ্যাট মিনস পুরোটাই কি আছে? বকেয়া আছে। আমরা লিখবো বকেয়া ঋণের সুদ 10,000 যোগ করলে আসে। তাহলে আমরা এগুলো সবগুলো এখন যোগ করে দিব, আমাদের আসবে 3,39,100। বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আমি আরো একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হব। তো তোমাদের কাছে হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই ভিডিও আপলোড দিই না কেন তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাও এবং সেই সমস্যাটার সমাধান করে নিতে পারো। এবং বন্ধুরা তোমাদের বিভিন্ন ধরনের সমস্যা, তোমাদের যে অঙ্ক করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করো, তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমি কিন্তু তোমাদের কমেন্ট গুলো চেক করবো এবং সেই অনুযায়ী তোমাদের জন্য সামনে ক্লাস নিয়ে আসবো। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।